হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আমি রিয়া। আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা তো সবাই জানো যে গতকাল ছিল শিবরাত্রি, আর শিবরাত্রির দিন আমিও শিবের উপাস করেছিলাম। তো শিবরাত্রির পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য হাজির হলাম। আমি তো শিবরাত্রির দিনও কাজে গিয়েছিলাম, দোকানের কাজে। তো দোকান থেকে বেরিয়ে আমি গিয়েছিলাম একটু বাজার করতে। বাজার বলতে ওই ফল টল কিনতে। তো ওগুলো কিনে টিনে বাড়ি চলে আসলাম। তোমরা তো ভিডিওতে দেখলেই যে সাইকেল থেকে আমি ফলগুলো নামাচ্ছি। বাবা, তোমাদের কি বলবো, ডাবের কি দাম! এক একটা ডাব নিচ্ছে 60 টাকা 70 টাকা, আর ছোট ছোট কড়া কড়া ডাব সেগুলোর দাম 50 টাকা। যাই হোক, ফলগুলো আমি ঠাকুর ঘরে একটু গুছিয়ে তারপরে আমি একটু রেস্ট নিয়েছিলাম, কেননা আবার বিকেলে দোকানে কাজে যেতে হবে, তার জন্য একটু রেস্ট নিয়েছিলাম। পর আমি ঘুম থেকে উঠে কুর্তিটা পরে নিলাম, কেননা আমাকে তো আবার দোকানে যেতে হবে। তার জন্য কুর্তি পরে আমি রেডি হয়ে গেলাম। আর আমি কুর্তি পরে তারপরে চলে আসলাম আবার ঠাকুর ঘরে এসে ফলগুলো আবার বার করলাম, কারণ আমি সব কিছু গুছিয়ে তারপরে দোকানে যাব। যেহেতু চতুর্দশী লাগবে রাত 9:56-তে, তখন কাজের থেকে বাড়ি এসে এগুলো গোছানো সম্ভব নয়। তার জন্য এগুলো আমি আগে গুছিয়ে রেখে যাব। দেখো, প্রথমে দুধটাকে আমি রেডি করে নেব। আমি দুধটাকে এই ক্যান থেকে ঘটির মধ্যে ঢেলে নিয়েছি। এরপরে এর ভেতরে আমি দেবো ডাবের জল, গঙ্গা জল, ঘি, মধু, তেল সব কিছু দিয়ে এটাকে পুরো রেডি করে নেব। তারপর আমি ফলগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। কী শিববাড়ি নিয়ে যাব সেগুলো সব কিছু আমি গুছিয়ে রেখে তারপরে কাজে যাব। ডাবটা আমাকে আমার মায়ে কেটে দিয়েছিল। ডাবের মুখ না আমি ভালো কাটতে পারি না। আর বোতলে খুব একটা গঙ্গা জল ছিল না, একদম একটুখানি গঙ্গা জল ছিল। আমি তো রিমির হাতে বোতলটা দিয়ে বললাম, যা একটু গঙ্গা জল নিয়ে। ও তো ঘরে দৌড়ে গেল গঙ্গা জলটা আনতে। আর আমি ভাবছিলাম কোন ঝুড়িটা নিয়ে আমি শিববাড়ি যাব। তার জন্য আমি ফলগুলো এই ঝুড়ি থেকে ওই ঝুড়িতে রাখছিলাম। তারপরে এই পিঙ্ক কালারের ঝুড়িটা আমি খালি করে নিলাম। ভাবলাম এই ঝুড়িটা একটু বড় সড়ো আছে, একটা ঝুড়ির মধ্যেই নিয়ে নেব। যেহেতু একটু বড় ঝুড়ি না নিলে হবে না, ছোট ঝুড়ি নিলে একদম ধরবে না। যেহেতু আমি আর আমার বোন একসাথে জল ঢালবো, তার জন্য একটু বড় ঝুড়ির মধ্যেই ফুল টুল ফল সব কিছু একবারে গুছিয়ে নিলাম। তারপরে তো আমি আমার বোনকে বলছিলাম, দেখ তুই কিন্তু গুছিয়েই থাকবি, আমি কিন্তু এই রেডি হয়েই যাচ্ছি, আমি কিন্তু এসে একটুকু দাঁড়াবো না, এসেই সঙ্গে সঙ্গে চলে যাব জল ঢালতে। এমনি রাত 10টার সময় চতুর্দশী রাখবে, তারপরে কিন্তু লেট করলে চলবে না। তারপরে বুঝতেই পারছো, উপোস করে সারাদিন দোকানে যাচ্ছি, কাজে একটা তো জার্নি থেকেই থাকে। আর এবছরে না চতুর্দশীটা না একটু রাত করেই লেগেছে, 8টার সময় চতুর্দশী লেগেছে। সেটা নাকি ভূত চতুর্দশী, ওই চতুর্দশীতে নাকি জল ঢালা যাবে না, আমাকে আমার একটা দিদি বলল। তার জন্য আমি ভাবলাম ঠিক আছে, তাহলে 10টার পরেই ঢালবো। যেহেতু রাত 8টা পর্যন্ত উপোস করে থাকতে পারবো, তাহলে রাত 10টা পর্যন্তও থাকতে পারবো। ওই 2 ঘন্টা আর এক্সট্রা থাকলে এমন কিছু হবে না। তার জন্য আমি মনে মনে ডিসাইড করে নিলাম যে আমি তাহলে 10টার সময় ঢালবো। আর আমার সাথে যে আমার দোকানে মেয়েটা কাজ করে, ও বলল, দিদি আমি তোমার সাথে গিয়ে ওই শিব মন্দিরে জল ঢালবো। আমি বললাম ঠিক আছে। তারপরে আমি দোকান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম প্রতিমাদের বাড়ি। আর প্রতিমাদের বাড়ি এসেই দেখি প্রতিমার মা লুচি ঘুগনি করেছে। কিন্তু লুচি ঘুগনিগুলো তো আমরা খেতে পারবো না, আমরা তো উপোস করে আছি, তার জন্য সেগুলো আর আমরা খাইনি। তারপরে প্রতিমা পুরো রেডি হয়ে গেল। দেখো কি সুন্দর একটা সাদা রঙের লাল পাড়ে শাড়ি পরেছে। আর এই যে প্রতিমার মা পাশেই দাঁড়ানো আছে, কাকিমা সবাইকে হাই করে দিল। আর আমি একটু বসে প্রতিমার সঙ্গে আড্ডা মারছিলাম। এরপর প্রতিমা পুরো গুছিয়ে নিল, প্রতিমা পুরো রেডি। তারপরে দুজনে মিলে চলে আসলাম আমাদের বাড়িতে। দেখো, আমাদের বাড়িতে ডালা তো আমি আগের থেকেই গুছিয়ে রেখেছি, ডালাটা পুরো গোছানোই ছিল। ডালা নিয়ে সোজা চলে গেলাম আমরা শিববাড়ি। এই যে শিববাড়ির গেটের সামনে আমরা পুরো হাজির সকলে মিলে। আমি গিয়েছি, প্রতিমা গিয়েছে, আর দেখো সঙ্গে রিমিও আছে। রিমি তো উপাস করে, তাও রিমিকে আমি নিয়ে গেছি। রিমি ছোট হলে কি হবে, ও তাও উপোস করতে চেয়েছিল, কিন্তু আমরা বড়রাই ওকে করতে দেইনি। এত ছোট বয়সে উপোস না করাই ভালো। তো আমরা উপোস করতে এত কষ্ট হচ্ছে, ছোটোদের না জানে কত কষ্ট হয়। তারপরে আমি ওখানে গিয়ে চলে গেলাম সোজা বাগানে। কেন বলো তো, বাগানে গেলাম ভাট ফুল তুলতে। আমাদের এখানে না একটাও ভাট ফুল নেই, আর শিব পুজোতেও ভাট ফুল লাগে। আমি তো মোটামুটি সব ফুলই কিনে নিয়েছি, কিন্তু ভাট ফুলটা না আমি বাজারে পাইনি। ওখানে গিয়ে দেখলাম শিববাড়ির পাশে একটা ভাট ফুল গাছের বড় বাগান। আমি চলে গেলাম ওখানে, ওই বাগান থেকে আমি ভাট ফুল তুলে নিলাম। তারপর সব কিছু নিয়ে আমি চলে গেলাম সোজা কলপাড়ে। কেন বলো তো, পা ধুতে। মন্দিরে পা না ধুয়ে ওঠা কখনোই উচিত নয়। যেহেতু রাস্তা থেকে আমরা জুতো পরে হেঁটে এসেছি, তার জন্য জুতোটা আমরা খুলে রেখে তারপরে খালি পায়ে পা ধুয়ে তারপরে শিব মন্দিরের ভেতর আমরা প্রবেশ করব। প্রত্যেকবারই আমি তাই করি, প্রত্যেকবার আমি জুতো পরে আসি, তারপরে জুতোটা আমি শিব মন্দিরের বাইরে খুলে রাখি, মানে উঠোনে খুলে রাখি। তারপরে চলে যাই সোজা কলপাড়ে গিয়ে পা হাত ধুয়ে তারপরে আবার মন্দিরে প্রবেশ করি। শুধু আমি নয়,
ওখানে অন্যান্য যারা যায় সবাই সেটাই করে। প্রথমে ওরা জুতোটা খুলে নেয়, তারপরে কলপারে গিয়ে পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে যায়। তবে আমি যেহেতু অনেক রাত্রি করে গিয়েছিলাম, মন্দিরে খুব একটা ভিড় ছিল না। আমি গিয়ে দেখি মন্দির পুরো ফাঁকা, শুধু আমরাই আছি, আর কেউ নেই। আর ভিতরে ব্রাহ্মণ আর অন্যান্য কয়েকটা লোক আছে। তো সবাই বোধহয় রাত 8টার সময় জল ঢেলে গেছে, আমি বোকার মতো ঢালিনি। তো যাই হোক, যখন আমি 8টা পর্যন্ত উপোস করতে পেরেছি, তাহলে আমি 10টা পর্যন্তও করতে পারবো। ভূত চতুর্দশীতে জল না ঢালাই ভালো, তার জন্য আমি আর আসিনি। তো ফাঁকায় ফাঁকায় আমিও চলে গেলাম মন্দিরের ভিতরে জল ঢালার জন্য। শুধু আমি একা যাইনি, আমার সঙ্গে রিমিও গিয়েছিল। আর আমার বোন তো ভেতরে যাবেই, কেননা ও তো উপোস করেছে, ওকে তো জল ঢালতেই হবে, তার জন্য ও তো ভিতরে যাওয়াটাই স্বাভাবিক। তো রিমিকে আমি বললাম, তুই বাইরে দাঁড়াস না, তুই আমার সঙ্গে ভেতরে আয়। তার জন্য ও ভিতরে চলে গেল। এরপরে প্রতিমাও পা ধুয়ে চলে আসলো ভিতরে। এবার আমি সবার প্রথমে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইন বলতে তো আমরা 3জন, আর তো কেউ ছিলই না, পুরো ফাঁকা। দেখো শিবলিঙ্গটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আগে যারা জল ঢেলে গেছে সেইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই ওরা রেখে দিয়েছে। তারপরে আমি প্রথমেই শিবের মাথায় জলটা ঢেলে নিলাম। আমি না প্রত্যেকবার যখন আসি না, তখন এখানে খুব ভিড় থাকে, কিন্তু এবার যখন আসলাম একটুও ভিড় নেই। বোধহয় শিব চতুর্দশীটা এত রাত করে লেগেছে বলে লোকজন বোধহয় আগে এসেছে। যারা 8টার সময় এসেছে তারা অনেক আগেই ঠেলে নিয়েছে জল। আমার আস্তে আস্তে যেহেতু 10:30টার উপরে বেজে গেছে, প্রায় 11:45, তার জন্য বোধহয় মন্দিরটা ফাঁকাই ছিল। তো আমি তো ভাবছিলাম বোধহয় আর এই মন্দিরে লোক আজকে আসবে না জল ঢালতে, সবাই মনে হয় আগে থেকেই ঢেলে গেছে। তারপরে জল ঢালতে ঢালতে দেখা আমাদের পিছনে আরও 3জন লাইনে দাঁড়িয়ে পড়েছে। তখন আমি ভাবলাম, যাক, আমি শুধু করে জল ঢালতে এসেছি এমনটা নয়, অন্যরাও রাত করে এসেছে। আমি যদি 11টার সময় এসে থাকি, তাহলে তাদের প্রায় 11:30 বলতে পারো। মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। মানে আমি তো গেছি প্রায় 10:30টার দিক, তাদের আস্তে আস্তে 11টা বেজে গিয়েছিল। যাই হোক, আমি তো আমার জল ঢালাটা পুরো কমপ্লিট করে নিলাম আস্তে আস্তে। এরপর আমি আমার বোনকে বললাম, এবার তুই ঢেলে নে, আমার তো কমপ্লিট হয়ে গেছে। কেননা পিছনে আরও লোক দাঁড়িয়ে আছে, তারাও তো ঢালবে, তাই না? সবাইকেই সুযোগ করে দেওয়া উচিত। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল, সেইতুই সবাই পেছন থেকে বলছিল কতক্ষণ লাগে জল ঢালতে। তাদের আমি বলছিলাম, পুজো দিতে আসলে একটু টাইম লাগে, ওরকম বললে চলবে না। তো যাই হোক, আমি তো আমার পুজোটা পুরো কমপ্লিট করে নিলাম। এরপর আমার বোন সামনের দিকে এগিয়ে আসবে জল ঢালার জন্য। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি সেরকমভাবে সাজিয়েইনি। আমি দোকানে এই কুর্তিটা পরে গিয়েছিলাম কাজে, আবার এই কুর্তিটা পরেই আমি শিববাড়ি চলে এসেছি জল ঢালতে। কিন্তু আমার বোন প্রত্যেক বছরই শাড়ি পরবে। আসলে ও শাড়ি পরতে ভালোবাসে, তার জন্য ও পরেছে। আমাকেও অনেকবার বলেছিল শাড়ি পরার কথা, কিন্তু আমাকে তো কাজে যেতে হবে, বলো। তো কাজে গেলে শাড়ি পরে তো আর কাজে যাওয়া যায় না। এসে আবার শাড়ি পরবো, গোছাবো, অতটা না এনার্জি লেভেল থাকে না। তার জন্য আমি আর শাড়িটারই পরিনি। কিন্তু প্রতিমার বিশাল এনার্জি লেভেল। ও দোকানে কাজে গেল, আবার সেখান থেকে বাড়ি গিয়ে কি সুন্দর শাড়ি পরে গুছিয়ে টুছিয়ে জল ঢালতে চলে আসলো আমার সাথে। শুধু আমি একা শাড়ি পরলাম না, তবে প্রতিমাও আমাকে বলেছিল যে, দিদি তুমি শাড়ি পরো না, তোমার বোন শাড়ি পরছে, আমি শাড়ি পরছি, তুমি আর কেন বাকি থাকবে, তুমিও শাড়ি পরো। আমি তখন ওকে বললাম, দেখ, আমার শাড়ি পরতে গেলে একটু টাইম লাগে, আমার না হবে না শাড়ি পরা, তোরা পর, আমি প্লেন কুর্তি পরেই চলে যাব। আর তাছাড়া না, আমি কোনোবারই সেরকমভাবে শাড়ি পরি না। আমার মনে আছে আমি যত বছর ধরে শিবরাত্রি করছি, তার ভেতরে আমি মাত্র 2 বছরই শাড়ি পরেছিলাম, আর বাকি বছর আমি কুর্তি পরেই গিয়েছি। কেন বলো তো? আমি যেহেতু কাজ করছি দোকানে অনেক বছর, কাজ করার পর থেকেই না আমি শাড়ি পরাটা ছেড়ে দিয়েছি। যখন আমি দোকানে কাজ করতাম না, তখন আমি শাড়িটা পরেছিলাম, কিন্তু এখন আর আমি শাড়ি পরি না। কাজের থেকে এসে আমার একদমই এনার্জি থাকে না। যাই হোক, এরপরে প্রতিমাও জল ঢালা শুরু করে দিয়েছে। আর এইদিকে আমি তো প্রতিমার পাশেই দাঁড়িয়ে আছি। ও আমাকে বলছিল যে, দিদি গলায় মালাটা কি এখন পরিয়ে দেবো? আমি ওকে বললাম, হ্যাঁ ঠিক আছে, পরিয়ে দে না, এখনও পরাতে পারিস। তারপরে ও গলায় মালাটা এখন পরিয়ে দেবে। কি বলতো, যখন খুব ভিড় থাকে না, তখন যদি কেউ নাও জানে যে কখন মালা পরাতে হয়, কখন জল ঢালতে হয়, পাশের জনকে দেখে দেখে সে শিখে যায়। আর যদি ভিড় না থাকে, তখন নিজেদের মতো করেই দিতে হয়। আসলে কি বলতো, সব কিছুরই একটা শেখার ব্যাপার থাকে। তবে তুমি যদি সঠিকভাবে না জানো, তাহলেও কোনো ব্যাপার না। তুমি যদি ভক্তি সহকারে নিজের মতো করে পুজোটা করো, তাহলে কোনো ব্যাপার না। ভক্তিটাই মেন কথা। তোমার মনে যদি ভক্তি থাকে, তাহলে সব কিছুই হবে। তুমি কোনটা সঠিকভাবে করলে না করলে সেটা কোনো ফ্যাক্ট না। তুমি ভক্তি সহকারে ভগবানকে পুজো করো, তাহলেই তাতে সে সন্তুষ্ট হয়। এটা আমি নয়, এটা সবার কথা। বড়রা সবসময় এটাই বলে থাকে, আর আমি সবসময় এটাই মানি। তো যাই হোক, এরপরে তো পুজোটা প্রতিমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো আমরা চলে আসবো বাইরের দিকে, কারণ পিছনে যারা দাঁড়িয়ে আছে তারাও তো পুজোটা দেবে, তাই না? তার কারণে আমাদেরকে এবার বাইরে বেরিয়ে আসতে হবে। আর বাইরের দিকে আছে মোমবাতি আর ধূপকাঠি ধরানোর জায়গা। ওটা বাইরে বেরিয়ে ওই ধূপকাঠি আর মোমবাতিটা ধরাতে হবে। তারপরে আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসবো।
প্রতিমা আমাকে বলল, দিদি এখান থেকে তো একটা ফল নিতে হয়, তাহলে আমি কোনটা নেব? আমি ওকে বললাম, দেখ আমি যেটা দিয়েছি সেটা তুই নে, আর তুই যেটা দিয়েছিস সেটা আমি নেব, কেননা নিজেরটা নিজের নিতে নেই। তারপরে আমি যে ফল দিয়েছি ওখান থেকে ও একটা ফল নিয়ে বাইরে বেরিয়ে এলো, আর বাইরে বেরিয়ে এসেই আমরা প্রথমে চলে গেলাম ধূপকাঠি ধরাতে, কেননা এখনও তো আমাদের পুজোটা কমপ্লিট হয়নি, যতক্ষণ না ধূপকাঠি মোমবাতি ধরাবো ততক্ষণ আমাদের পুজোটা কমপ্লিট হবে না। তার জন্য আমি ধূপকাঠিটা ধরিয়ে দিলাম। প্রথমে আমি ধূপকাঠিটা লাগাতেই পারছিলাম না, আমার হাত থেকে পড়ে গেল। তারপরে আমি আবার সেটাকে তুলে আবার লাগিয়ে দিলাম। তারপরে চলে আসলো আমার বোনও ধূপকাঠি ধরিয়ে নিল। তারপর আমিও মোমবাতিটা জ্বালিয়ে দিলাম, আর পুজোর দক্ষিণাটা আমরা ভিতরেই দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি তো আমার শিবরাত্রির পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন টাটা, বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।